আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। যুদ্ধ পরবর্তী গাজা নিয়ন্ত্রণ করবে যারা। এদিকে ইয়েমেন হিজবুল্লাহর জন্য হাজার হাজার প্রশিক্ষিত যোদ্ধা পাঠাতে প্রস্তুত। অন্যদিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার জোর প্রস্তুতি, সেনা বাড়ানোর নির্দেশ। আরও জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিশর যাচ্ছেন ব্লিংকেন। এবার যুদ্ধজয় ইউক্রেনের পরিকল্পনা 90% প্রস্তুত বললেন জেলেনস্কি। সর্বশেষ জানিয়ে দেব ইমরান খানের বিচার সামরিক আদালতে করার বিবেচনায় নেই, জানালেন পাকিস্তান সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। যুদ্ধ পরবর্তী গাজা নিয়ন্ত্রণ করবে যারা। হামাস ইসরায়েল যুদ্ধ এখনও শেষ হওয়ার কোনো লক্ষণ নেই, বরং দিন যত যাচ্ছে ততই কঠিন হচ্ছে সমীকরণ। এর মধ্যে বেশ কয়েকবার আন্তর্জাতিক শক্তিগুলো শান্তি প্রস্তাব দিল, তা ব্যর্থ হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গয়াতুমির কারণে। তেল আবিবের দাবি যুদ্ধ পরবর্তী গাজার নিয়ন্ত্রণ থাকবে ইসরায়েলি বাহিনীর হাতে, তবে তা মানতে নারাজ ফিলিস্তিনিরা। তাই এবার যুদ্ধ পরবর্তী গাজার নিয়ন্ত্রণ নিয়ে নতুন রূপরেখা দিলেন হামাস নেতা, জানালেন কারা নিয়ন্ত্রণ করবে গাজার শাসন। আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধ শেষ হওয়ার পর অঞ্চলটি পরিচালনা করবে ফিলিস্তিনিরা। এক্ষেত্রে যৌথ ফিলিস্তিনি শাসন চালানো হবে বলে জানিয়েছে হামাসের শীর্ষ নেতা ওসমান হামাদান। তিনি জানান, যুদ্ধ শেষ হওয়ার পরের দিন অবশ্যই ফিলিস্তিন এবং দিনটি ফিলিস্তিনিদের দিন। হামাস নেতা জানায়, গাজায় 11 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের ক্ষয়ক্ষতির পরও হামাসের কাছে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার যথেষ্ট সম্পদ রয়েছে। এর আগে গত মে মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার জন্য একটি যুদ্ধ পরবর্তী পরিকল্পনা অনলাইনে প্রকাশ করেন। এতে তিনি দাবি করেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিলিস্তিনিরা অতুলনীয় সমৃদ্ধি উপভোগ করবে। এই পরিকল্পনায় গাজায় একটি বন্দর, সৌরশক্তি, বৈদ্যুতিক গাড়ি উৎপাদন কারখানা এবং নতুন আবিষ্কৃত গাজা গ্যাস ফিল্ডের মতো বিষয় অন্তর্ভুক্ত ছিল। যেদিন ইসরায়েলি বাহিনী গাজায় জয়লাভ করবে তার পরদিন থেকে 2035 সাল পর্যন্ত মোট 3 ধাপে এইসব বিষয় বাস্তবায়ন করা হবে বলেও উল্লেখ করা হয় সেই পরিকল্পনায়। তবে সংযুক্ত আরব আমিরাত এই পরিকল্পনার বিরোধিতা করছে। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া গাজায় যুদ্ধ পরবর্তী পরিকল্পনা সমর্থন করতে প্রস্তুত নয় সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে সৌদি আরবের গোয়েন্দা বাহিনীর সাবেক প্রধান ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির সাবেক রাষ্ট্রদূত প্রিন্স তুর্কি আল ফয়সাল বলেছে, একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা শুধু সৌদি আরবের সঙ্গেই নয়, বাকি মুসলিম বিশ্বের সঙ্গেও ইসরায়েলের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। ইয়েমেন হিজবুল্লাহর জন্য হাজার হাজার প্রশিক্ষিত যোদ্ধা পাঠাতে প্রস্তুত। হুতি আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলন বলেছে, ইয়েমেনের প্রয়োজনে লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের সহায়তায় হাজার হাজার প্রশিক্ষিত যোদ্ধা পাঠাতে প্রস্তুত রয়েছে। আনসারুল্লাহ গণমাধ্যম বিষয়ক কর্তৃপক্ষের ভাইস প্রেসিডেন্ট নাসরুদ্দিন আমির গতকাল সোমবার ফিলিস্তিনি শেহাব বার্তা সংস্থাকে একথা বলেছেন। তিনি আরও বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ লড়াইয়ে আমরা আমাদের ভাইদের যেভাবে সমর্থন করি, আমরা হিজবুল্লাহকেও একইভাবে সমর্থন করব। ইসরায়েল যখন লেবাননের বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ শুরু করার হুমকি দিচ্ছে, তখন আনসারুল্লাহ আন্দোলন যোদ্ধা পাঠানোর ঘোষণা দিল। 7 অক্টোবর থেকে ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন ও গণহত্যা চালানো শুরু করলে ইয়েমেনের সামরিক বাহিনী অসংখ্য হামলা চালিয়ে আসছে। হিজবুল্লাহ যোদ্ধাও যুদ্ধ বিধ্বস্ত গাজাবাসীর সমর্থনে এবং লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধমূলক শত শত হামলা চালিয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার জোর প্রস্তুতি, সেনা বাড়ানোর নির্দেশ। ইউক্রেনের বিরুদ্ধে আবারও জোর প্রস্তুতি নিতে শুরু করেছে রাশিয়া। দেশটি আবার তাদের সেনা সংখ্যা বাড়াতে চলেছে। এ নিয়ে যুদ্ধের মধ্যে তৃতীয়বারের মতো সেনা বাড়াতে যাচ্ছে দেশটি। মঙ্গলবার 17 সেপ্টেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সেনা সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। তার এই নির্দেশ সংক্রান্ত একটি ভিডিও সরকারি ওয়েবসাইটে যুক্ত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সেনাবাহিনীতে নিয়মিত সেনার সংখ্যা 1,80,000 বাড়িয়ে 15 লাখ করার নির্দেশ দিয়েছে রুশ প্রেসিডেন্ট। এ নিয়ে 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর তৃতীয়বারের মতো সেনা বাড়ানোর নির্দেশ দিলেন তিনি। রুশ প্রেসিডেন্ট এই সেনা বাড়ানোর ঘোষণার ফলে চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনীর স্থান দখল করতে যাচ্ছে দেশটি। আগামী 1 ডিসেম্বর থেকে এ ডিক্রি কার্যকর হবে। ডিক্রি অনুসারে সেনাবাহিনীর মোট সদস্য সংখ্যা 2.38 মিলিয়নে দাঁড়াবে। শীর্ষস্থানীয় সামরিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রানজিটিক স্টাডিজের
যুক্তরাষ্ট্রের তথ্য অনুসারে এই ধরনের বৃদ্ধি রাশিয়াকে যুক্তরাষ্ট্র এবং ভারতের চেয়ে বেশি সক্রিয় যুদ্ধ সৈন্যের দেশে পরিণত করবে। এর ফলে চীনের পর সেনাবাহিনীতে দ্বিতীয় বৃহত্তর দেশ হবে। আইআইএসএস এর তথ্য অনুযায়ী বেইজিং এর 2 মিলিয়নেরও বেশি সক্রিয় সেনা রয়েছে। এর আগে 2022 সালের পর আনুষ্ঠানিকভাবে দুবার যুদ্ধরত সেনার সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। এ সময় প্রথমবার তিনি 1,37,000 এবং পরের বার 1,70,000 সেনা বাড়ানোর নির্দেশনা দিয়েছিলেন। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিশর যাচ্ছেন ব্লিংকেন। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য আজ মঙ্গলবার মিশর সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এই সফরে জিম্মিদের মুক্তির বিষয়েও মিশরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে একটি চুক্তি সইয়ের লক্ষ্যে কয়েক মাস ধরে চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। এই চুক্তির উদ্দেশ্য হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ বন্ধের পাশাপাশি ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি নিশ্চিত করা। যুদ্ধবিরতি চুক্তির ক্ষেত্রে এখন সবচেয়ে বড় বাধা দুটি। একটি হলো গাজা ও মিশরের মধ্যকার অসামরিক অঞ্চল ফিলাডেলফি করিডোরে নিয়ন্ত্রণ রাখতে চায় ইসরায়েল। অন্যটি হলো বন্দী বিনিময়ের রূপরেখা চূড়ান্ত করা। আল জাজিরার খবরে জানা গেছে, মিশরের সঙ্গে ইসরায়েলের 1979 সালের ক্যাম্প ডেভিড শান্তি চুক্তির অংশ হিসেবে গাজার দক্ষিণে 14 কিলোমিটার দীর্ঘ এবং 100 মিটার প্রশস্ত একটি ফিলাডেলফি করিডোর প্রতিষ্ঠা করা হয়। এই করিডোরকে অসামরিক অঞ্চল ঘোষণা করা হয়। বর্তমানে ফিলাডেলফি করিডোর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। গাজায় যুদ্ধবিরতি চলাকালে এই করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েন রাখা নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে বিবাদ রয়েছে। হামাসের দাবি, যুদ্ধবিরতি চলাকালে সীমান্ত এলাকা থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সব জিম্মি মুক্তি নিশ্চিত করা, ফিলিস্তিন জনগণের দুর্ভোগ লাঘব ও বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠায় একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আলোচনা করবে ব্লিংকেন। কয়েক দশকের পুরনো ইসরায়েল ফিলিস্তিন সংঘাতে নতুন করে রূপান্তরে সূত্রপাত হয় গত 7 অক্টোবর। সেদিন ইসরায়েলের হামলা চালায় হামাস। ইসরায়েলের সরকারি তথ্য অনুযায়ী এই হামলায় 1,200 জন নিহত হয় এবং জিম্মি করা হয় 250 জনকে। হামাসের হামলার প্রতিশোধ নিতে ওই দিন থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 41,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। অঞ্চলটির 23 লাখ জনসংখ্যার প্রায় সবাই বস্ত্রচ্যুত হয়েছেন। সেখানে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। যুদ্ধ জয়ে ইউক্রেনের পরিকল্পনা 90% প্রস্তুত। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ জয়ে পরিকল্পনা কাজ 90% শেষ করা হয়েছে। আগামী সপ্তাহে দেশটির মিত্রদের কাছে উপস্থাপনের জন্য তা প্রস্তুত। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি সোমবার 16 সেপ্টেম্বর এইসব কথা বলেন। মঙ্গলবার 17 সেপ্টেম্বর আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কি এক্সে এক ভিডিও বার্তা শেয়ার করেছেন। সেখানে তিনি বলেছেন, সারাদিন ধরে আমরা আমাদের ইউক্রেনীয় বিজয় পরিকল্পনা প্রস্তুত করার জন্য বিভিন্ন মিটিং করেছি। প্রতিটি পয়েন্ট বাস্তব উপাদানে পূর্ণ ছিল। আলোচনায় সামরিক, রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক বিষয় ভেবে দেখা হয়েছে। প্রতিটি ক্ষেত্রে মূল ব্যক্তি, অংশীজন এবং পরিকল্পনায় জড়িত হয়েছেন। ইউক্রেনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো ইতিমধ্যেই স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। পদক্ষেপগুলো ইউক্রেনকে শান্তি প্রতিষ্ঠার জন্য সবচেয়ে শক্তিশালী সম্ভাব্য আহ্বান এনে দেবে। তিনি আরও বলেন, প্রতিটি অভিযানের জন্য আমাদের কাছে কর্মপরিকল্পনার একটি সুস্পষ্ট তালিকা রয়েছে। ঠিক কি কি প্রয়োজন এবং কি আমাদের প্রচেষ্টাকে শক্তিশালী করবে তা এই পরিকল্পনায় যুক্ত করা হয়েছে। 90% যুদ্ধ জয়ের প্রস্তুতি শেষ। এর আওতায় পদক্ষেপগুলো ব্যর্থ হওয়া অসম্ভব। ইমরান খানের বিচার সামরিক আদালতে করা বিবেচনায় নেই, জানালেন পাকিস্তান সরকার। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিচার সামরিক আদালতে করার কথা এখনো বিবেচনায় নেই সরকারের। গতকাল সোমবার সরকারের পক্ষ থেকে ইসলামাবাদ হাইকোর্টে এই তথ্য জানানো হয়েছে। বিচারপতি মিয়াগুল হাসান আওরঙ্গজেবের বেঞ্চে ইমরান খানের করা একটি পিটিশন নিয়ে শুনানির সময় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মুনাওয়ার ইকবাল পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের পক্ষে এই বক্তব্য তুলে ধরেন। পাকিস্তান তেহরিক ই ইনসাফের কারারুদ্ধ নেতা ইমরান সম্প্রতি ইসলামাবাদ হাইকোর্টে একটি আবেদন করেন। সেখানে তিনি গত বছর 9 মে তাকে গ্রেপ্তার কাণ্ড ঘিরে হওয়া সংঘাতের জেরে তার বিরুদ্ধে মামলা হওয়া বিচার সামরিক আদালতে হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। এ নিয়ে গতকাল শুনানি হয়। বিচারপতি আওরঙ্গজেব পাকিস্তান সরকারকে 24 সেপ্টেম্বরের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী ইমরানের সামরিক বিচার হওয়ার সম্ভাব্যতা নিয়ে সুস্পষ্ট বক্তব্য আদালতকে জমা দিতে বলেছেন। কিভাবে সামরিক আদালতে একজন বেসামরিক নাগরিকের বিচার প্রক্রিয়া
প্রক্রিয়া চলতে পারে সে বিষয়েও সরকার পক্ষকে জিজ্ঞাসা করছে বিচারপতি আওরঙ্গজেব। জবাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার ফালাক নাজ বলেন, কোর্ট মার্শাল কার্যক্রম শুরু করার আগে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়। পাকিস্তান সেনা আইনের ধারা 2D এর অধীনে কিছু অপরাধের জন্য সামরিক আদালতে একজন বেসামরিক ব্যক্তির বিচার করা যেতে পারে। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে ইমরানের সামরিক আদালতে বিচার প্রসঙ্গে এখন পর্যন্ত কোনো তথ্য নেই বলে জানিয়েছে এজি ব্যারিস্টার মুনাওয়ার। তিনি বলেন, যদি সামরিক কর্তৃপক্ষ তার বিচার করতে চায় তাহলে সাবেক প্রধানমন্ত্রীকে আইন মেনে তার মোকাবিলা করতে হবে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি বলেও আদালতকে জানান ব্যারিস্টার মুনাওয়ার। এ পরিপ্রেক্ষিতে আদালত ইমরানের আইনজীবীকে জিজ্ঞাসা করেন, যেহেতু প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি সেক্ষেত্রে তাদের পিটিশন আগাম কিনা। জবাবে আইনজীবী উজির ভান্ডারী আদালতকে বলেন, ব্যারিস্টার আকিল মালিক আনুষ্ঠানিকভাবে বলেছেন সাবেক প্রধানমন্ত্রীর বিচার সামরিক আদালতে হবে, এটা রেকর্ডে রয়েছে। ইমরান খান গত বছরের আগস্ট থেকে কারাগার বন্দী রয়েছেন।